হেই গাইস, কি অবস্থা তোমাদের? আমাদের আজকের গল্পটা এমন এক ভবিষ্যৎ দুনিয়ার যেখানে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একেবারেই মানুষের রক্তে মিশে গেছে। পুরো পৃথিবীটা যেন একটা স্বপ্নের জগতে পরিণত হয়েছে। পৃথিবীর সব স্বাভাবিক নিয়ম মানুষ উল্টে পাল্টে দিয়ে তাদের নতুন নিয়মে চলছে। এমনকি ডিম থেকে জন্ম নিচ্ছে মানুষের বাচ্চা। তবে এই সব কিছুতেই পৃথিবীতে থাকা মানুষগুলো হয়ে যাচ্ছিল একেবারেই ইমোশনলেস। তো এত উন্নত দুনিয়া কি মানুষের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ হয়ে দাঁড়াবে? তো চলো ঘুরে আসা যাক ভবিষ্যতের এক অতি আধুনিক পৃথিবী থেকে। এই মেয়েটার নাম রিচেল। তার বাড়ির পুরো সিস্টেমটাই এআই দিয়ে নিয়ন্ত্রিত। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে যাবতীয় সবকিছু করতে এআই তাকে ইনস্ট্রাকশন দেয়। এমনকি এআই প্রতিদিন তার হেলথ এবং বাড়ির অন্যান্য কাজের আপডেট দেয়। কিছুক্ষণ পর রিচেল রেডি হয়ে তার অফিসের জন্য রওনা দেয়। সে একটা বড় কোম্পানিতে একটা ভালো পজিশনে চাকরি করে, আর তাদের এই কোম্পানিতে এআই মেশিনগুলো তৈরি হয়। রিচেলের হাজবেন্ড এলভি একজন উদ্ভিদ বিশেষজ্ঞ, সেই সাথে সে একটা কলেজের প্রফেসরও। এআই এর এত উন্নতিতে তারও অনেক সুবিধা হয়েছে। সে নিজেও এখন বাড়িতে অল্প জায়গায় অনেক গাছ লাগিয়ে সেগুলোর যত্ন নিতে পারে। কিন্তু এলভি বেশিরভাগ সময় তার নিজের কাজ নিজের হাতে করতেই বেশি পছন্দ করে, আর যখন এআই তার কাজগুলো করে দেয় তখন সে কিছুটা অস্বস্তি বোধ করে। কিন্তু তারপরেও কি আর করা, যুগের সাথে তাল মিলিয়ে তো সবাইকে চলতে হবে। অন্যদিকে আজকে রিচেল মিটিং অ্যাটেন্ড করতে একটা অন্য অফিসে যায়, আর সেখানে সে সবার সামনে তাদের কোম্পানির বানানো নতুন এআই সিস্টেমের সুবিধাগুলো বলতে থাকে। সে জানায় এই সিস্টেমটা মানুষের থেকে তাদের চিন্তাগুলো শুনে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শিখে নিতে পারবে, আর তাই এগুলো মানুষের অ্যাসিস্ট্যান্ট হওয়ার পাশাপাশি অ্যাডভাইজার হয়ে উঠতে পারবে। কিন্তু তখন সেখানে তাকে একজন এমপ্লয়ি এই বিষয়ে প্রশ্ন করে। সে বলে, যদি এআই এত অ্যাডভান্স হয়ে যায় তাহলে তো মানুষ চাকরি হারাবে। কিন্তু তখন তার সিনিয়র বোঝায় এটা কোনো ব্যাপারই না, এগুলো শুধুমাত্র মানুষের সাহায্য করার জন্যই বানানো হচ্ছে। তারপর মিটিং শেষ হলে রিচেলের বস তাকে ডেকে বলে, গত 2 বছর ধরে তুমি বেশ ভালো কাজ করছো, আর এজন্যই আমরা চিন্তা করেছি তোমাকে প্রমোশন দেওয়া হবে। কিন্তু তার আগে তার বস রিচেলের ফ্যামিলি সম্পর্কে জানতে চায়। তার মানে এই মুহূর্তে রিচেল বাচ্চা নেওয়ার কথা চিন্তা করছে কিনা সেটাই জানতে চাচ্ছিল। কিন্তু এমন প্রশ্ন শুনে রিচেল অনেক অবাক হয়ে যায়, কারণ সে বুঝতে পারছিল না তার প্রমোশনের সাথে বসের এই প্রশ্নের কি সম্পর্ক। কিন্তু সে তার বসকে জানিয়ে দেয় এরকম কোনো প্ল্যানিং আপাতত নেই। তখন বস বলে, তুমি বেশ ভালোই প্রোগ্রেস করেছো, আর তাই আমি চাই না তুমি প্রেগনেন্সির কারণে কোনোরকম ছুটি নিয়ে পিছিয়ে পড়ো। এই জন্য আমি তোমাকে একটা অপশন সাজেস্ট করতে পারি, আর সেটা হলো একটা আর্টিফিশিয়াল উম্ব সেন্টার। আসলে এখানে আর্টিফিশিয়াল গর্ভের ব্যবহার করে বাচ্চা জন্ম দেওয়া হয়। তার বস বলে, প্রযুক্তি আমাদেরকে এমন সুযোগ দিয়েছে যে এখন আর মায়েদেরকে কষ্ট করার প্রয়োজন পড়ে না, তাই আমাদের সবারই এই সুযোগটা নেওয়া উচিত। বসের কথা শুনে রিচেল নিজেও মা হওয়ার জন্য এক্সাইটেড হয়ে পড়ে। তাই সে তার রুমে এসে সেন্টারে ফোন দিয়ে তার নাম রেজিস্টার করে, কারণ আর্টিফিশিয়াল উম্ব সহজে পাওয়া যেত না, এটার জন্য সিরিয়ালে অপেক্ষা করতে হতো। আর কিছুদিন পরে সেন্টার থেকে রিচেলের কাছে একটা ফোন আসে। সেন্টার থেকে তাকে জানানো হয় তার জন্য একটা আর্টিফিশিয়াল উম্ব অ্যারেঞ্জ করা গেছে। কথাটা জানতে পেরে রিচেল অনেক বেশি খুশি হয়ে যায়। অন্যদিকে এলভি তার কলেজে পড়ানোর সময় গাছ থেকে একটা ফল পাড়ে, আর সেটা তার স্টুডেন্টদেরকে খেতে বললে কেউই সেটা খেতে চায় না, কারণ তাদের মতে এটা সরাসরি গাছ থেকে পাড়া হয়েছে, তাই এতে জীবাণু থাকতে পারে। মানে বর্তমানে মানুষগুলো প্রযুক্তির উপর এত নির্ভরশীল হয়েছে যে কোনো জিনিসের প্রযুক্তির ছোঁয়া না থাকলে সেটাকে তারা জিনিস বলেই মনে করে না। এখান থেকে বোঝা যায় বর্তমান সময়ের মানুষেরা প্রকৃতিকে ভুলতে শুরু করেছে। অন্যদিকে রিচেল অফিসে এসে তার আর্টিফিশিয়াল উম্ব পাওয়ার নিউজটাকে বান্ধবীর সাথে শেয়ার করে। তার বান্ধবী তাকে অবশ্যই খুশিতে পার্টি দিতে বলে, আর তারা পার্টি দিতে আসে এমন একটা জায়গায় যেখানে কাচের ভেতর কিছু গাছপালা লাগিয়ে সবাই সেগুলোর পাশে বসে বিশুদ্ধ অক্সিজেন নিচ্ছিল। তার মানে বিশুদ্ধ অক্সিজেনও এখন মানুষকে টাকা দিয়ে কিনতে হচ্ছিল। যাই হোক, রিচেল তার বান্ধবীকে জানায় এই আর্টিফিশিয়াল প্রেগনেন্সির ব্যাপারটা সে এখনো তার স্বামীকে জানায়নি, আর সে এটাও জানে যে প্রযুক্তির এই যুগে তার হাজবেন্ড প্রকৃতিকে বেশি প্রাধান্য দেয়। সে সবসময় প্রাকৃতিক জিনিসগুলোকে বেশি পছন্দ করে, তাই তার হাজব্যান্ডকে বলার পর তার রিয়াকশন কি হবে সেটা নিয়ে রিচেল চিন্তিত ছিল। তাই সে তার থেরাপিস্টের কাছে আসে পরামর্শ নেওয়ার জন্য, যে থেরাপিস্ট নিজেও একটা এআই ছিল। রিচেল তাকে জিজ্ঞাসা করে, যেখানে তার হাজব্যান্ড ছোট থেকে ছোট বিষয়গুলো প্রাকৃতিকভাবে চাই, সেখানে সে তার হাজব্যান্ডকে কিভাবে বোঝাবে যে সে একটা আর্টিফিশিয়াল গর্ভের মাধ্যমে বাচ্চার জন্ম দিতে চাই। তখন এআই তাকে বলে, তুমি তোমার হাজব্যান্ডকে বোঝাতে পারো যে এই প্রযুক্তির যুগে কোনো কিছুই পুরোপুরি প্রাকৃতিক নয়, তাই তুমি তোমার হাজব্যান্ডকে বোঝাও এটা ম্যাটার করে না যে কেমনভাবে বাচ্চার জন্ম হবে, কিন্তু তারা যে বাবা মা হতে যাচ্ছে এটাকে উদযাপন করা বেশি গুরুত্বপূর্ণ। থেরাপিস্টের কথায় মোটিভেটেড হয়ে রিচেল সিদ্ধান্ত নেয় বাড়ি ফিরে সে তার হাজব্যান্ডকে সবকিছুই জানাবে। তাই অবশেষে কাজ শেষ করে বাড়ি ফিরে সে তার হাজব্যান্ডকে সবকিছুই বলার জন্য একেবারেই রেডি।
কিন্তু রুমে এসে দেখতে পাই এলভি আগে থেকে অনেক চিন্তা করছিল। রিচেল কিছু বলার আগেই এলভি তাকে বলে, আমার স্টুডেন্টরা ডাইরেক্ট গাছ থেকে পাড়া ফল খেতে চায় না, মানুষ আস্তে আস্তে প্রকৃতি থেকে দূরে সরে যাচ্ছে। আর এটা এলভিকে বেশ কষ্ট দেয়। এলভির কথাগুলো শুনে রিচেল সেদিন তাকে আর্টিফিশিয়াল প্রেগনেন্সির ব্যাপারে কিছু জানায় না। পরদিন রিচেল সেই প্রেগনেন্সি সেন্টারে আসে, যেখানে আরও কিছু মহিলারা এসেছিল। এখানকার মালিক লিন্ডা তাদেরকে বলে, জন্মহার নিয়ন্ত্রণে রাখতে মহিলাদেরকে নতুন বিকল্প দেওয়াই এই সেন্টারের লক্ষ্য। তার সাথে এই ক্যাপসুল কিভাবে কাজ করে সেটাও তাদেরকে বোঝায়। এটা দেখতে ডিমের মতো, আর এর ভেতরে 9 মাস ধরে বাচ্চাদের গ্রোথ হয়। আর যখন একটা নির্দিষ্ট সময়ের পর ক্যাপসুলগুলো তাদের প্যারেন্টসকে দেওয়া হয়, তখন তারা বাড়িতে নিয়ে গিয়ে নিজেদের মতো করে বিভিন্নভাবে বাচ্চার সাথে কানেকশন তৈরি করতে পারে। আর সেই সাথে এই সব কিছু তাদেরকে খুব সহজভাবে বিস্তারিত বুঝিয়ে দেওয়ার মাধ্যমে লিন্ডা সবাইকে দাবি করে এটা প্রাকৃতিকভাবে বাচ্চা জন্ম দেওয়ার মতোই, তাই চিন্তা করার কোনো কারণ নেই। তো এরপর লিন্ডা রিচেলকে বলে প্রসেসটা শুরু করতে হলে আগে থেকে ডিপোজিট ফি দিতে হবে। রিচেল জানায় কিছুদিনের মধ্যেই সে তার হাজব্যান্ডের সাথে কথা বলে ফি জমা করে দেবে। তাই সে ওই দিন রাতেই বাড়ি ফিরে এলভিকে সাহস করে জানিয়ে দেয় যে সে আর্টিফিশিয়াল প্রেগনেন্সির মাধ্যমে এখনই একটা বাচ্চা নিতে চায়, কারণ সে তার ক্যারিয়ারে পুরোপুরি ফোকাস করতে চাচ্ছে। তাই প্রাকৃতিক উপায়ে সে এখন বাচ্চার জন্ম দিতে পারবে না। কথাটা শুনে এলভির খুব খারাপ লাগে, কারণ সেই মেথডের বিরুদ্ধে। তার উপর বাচ্চা নেওয়ার মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় সব সিদ্ধান্ত রিচেল একাই নিয়ে যাচ্ছে। এলভি আরও জিজ্ঞাসা করে বাচ্চা কিভাবে নিতে হবে, সেটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত, তাই এই সব কিছু কিভাবে তার প্রমোশনের সাথে যুক্ত হতে পারে। আর এইসব কথা নিয়ে তাদের মধ্যে বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি হয়। তখন রিচেল তার ভুলের জন্য ক্ষমা চায়, কারণ তার শুরু থেকেই এই বিষয়টা এলভিকে জানানো উচিত ছিল। আর তখন রিচেল এলভিকে বলে, তোমার এটা নিয়ে এত দ্বিধা থাকলে অন্তত আমার এমন একটা বন্ধুর সাথে তুমি দেখা করো যে অলরেডি এভাবে একটা বাচ্চার জন্ম দিচ্ছে। অবশেষে এলভি রিচেলের কথায় দেখা করতে রাজি হয়। তারপর তারা দুজনে রিচেলের বান্ধবী অ্যালিসের বাড়িতে আসে। কথায় কথায় এলিসের হাজব্যান্ড বেল্ট পরে আর্টিফিশিয়াল ওমকে কিভাবে বহন করে সব জায়গায় নিয়ে যাওয়া যায় সেটাই দেখায়। আর এটা দেখে এলভির বিষয়টা খুবই অদ্ভুত লাগে। তাই বাড়িয়ে শেষে রিচেলকে বলতে থাকে এমন গুরুত্বপূর্ণ ডিসিশন সে প্রেশারের মধ্যে নিতে পারবে না, তাই তার কিছুটা সময় প্রয়োজন। কিন্তু রিচেল তো নাছোড়বান্দা, সে বারবার বোঝাতে থাকে একবার মিস হয়ে গেলে তারা যে কবে আবার সিরিয়াল পাবে তার কোনো ঠিক নেই। তাই সে এলভিকে অনুরোধ করে তার থেরাপিস্টের সাথে একবার দেখা করতে। এলভি রিচেলের কথা রাখতে সেই এআই থেরাপিস্টের কাছে আসে আর তার সাথে দেখা করে, কিন্তু সেখানে সেও এআইয়ের সাথে এলভির ঝগড়া হয়ে যায়। তো রাতে যখন তারা দুজন একসাথে ডিনারে যায়, তখন এলভি রিচেলকে মানুষের রেভলিউশনের কথা বোঝাতে শুরু করে। এলভি বলে মানুষ এখন তার নিজের শরীরকে ব্যবহার করছে না, আর তাই এভাবেই মানুষের অনেক শারীরিক ক্ষমতা আস্তে আস্তে লোপ পেতে থাকবে। হয়তো এমন একটা সময় আসবে যখন মানুষ জন্মদানের ক্ষমতাও হারিয়ে ফেলতে পারে, আর এভাবেই মানুষ পৃথিবী থেকে হারিয়ে যাবে। কিন্তু এত কিছুর পরে রিচেল এই পদ্ধতিতেই মা হতে চাচ্ছিল, তাই রাতে এলভি ও রিচেলের খুশির জন্য এই পদ্ধতিতে বাচ্চা নিতে রাজি হয়ে যায়। তো পরদিন তারা দুজন আসে প্রেগনেন্সি সেন্টারে। তখন লিন্ডা তাদেরকে জিজ্ঞাসা করে তারা কি মেয়ে চায় নাকি ছেলে। রিচেল বলে বাচ্চার জেন্ডার তারা প্রকৃতির উপরই ছেড়ে দিতে চায়। এরপর স্ক্রিনে দেখানো একটা প্রসেসের মাধ্যমে সবটাই সাকসেসফুল হয়, আর দুজনেই 9 মাস পর তাদের বাচ্চার জন্য অধীরভাবে আগ্রহ করতে শুরু করে। কিছুদিন পর রিচেল অ্যাপের মাধ্যমে বাচ্চার সাথে কানেক্ট করার চেষ্টা করলেও হয়ে ওঠে না। আসলে কয়েক সপ্তাহ কেটে গেলেও বাচ্চাটা তেমন একটা ডেভেলপমেন্ট হয়নি। এর মধ্যে সে একদিন স্বপ্ন দেখে যে সে ডেলিভারির জন্য হাসপাতালে গিয়েছে এবং সেখানে ডাক্তাররা তার পেট থেকে বাচ্চা না বরং একটা ডিম বের করেছে। আর এই অদ্ভুত স্বপ্নের কথা সে তার এআই থেরাপিস্টকে জানায়। তখন থেরাপিস্ট বলে স্বপ্ন কখনো পুরোপুরি বাস্তব হয় না, কিন্তু এই স্বপ্নগুলো তোমার চিন্তার ভেতর থেকেই আসে। তাই আমার মনে হয় এই স্বপ্নটা তোমার মা হওয়ার বিষয়টাকে ইন্ডিকেট করছে। এরপর 6 সপ্তাহ পর তারা আবারও সেন্টারে আসে, আর সেখানে খুব আনন্দের সাথে তাদের বাচ্চার হার্টবিট শুনতে পায়। আর তাদের বাচ্চার সাথে আরও বেশি কানেকশন তৈরি করার জন্য লিন্ডা ক্যাপসুলটাকে তাদের বাড়িতে নিয়ে যাওয়ার পারমিশন দেয়। বাড়িতে এসে এলভি তাদের বাচ্চাটাকে প্রথমবার স্ক্রিনে দেখে বাবা হওয়ার খুশি অনুভব করে। সে তার সাথে ক্যাপসুলটাকে নিয়ে গল্প শোনাতো, তার বাড়ির ভেতরের বাগানে নিয়ে এসে তাকে গাছপালা দেখাতো। কিন্তু অন্যদিকে রিচেল বাচ্চাটার সাথে কিছুতেই কানেকশন তৈরি করতে পারছে না। তার বারবার মনে হচ্ছিল কোথাও না কোথাও সে প্রাকৃতিকভাবে প্রেগনেন্ট হওয়ার এক্সপিরিয়েন্স হারিয়ে ফেলছে। একদিন পুলে গোসল করার সময় সে একজন নেচার প্রেগনেন্ট মহিলাকে দেখতে পায়, আর সেই মহিলাটার বাচ্চা তার পেটে লাথি মারলে সে রিচেলকে পেটের উপর হাত রেখে সেটা এক্সপিরিয়েন্স করায়। রিচেলের কাছে এই ফিলিংসটা অনেক বেশি স্বাভাবিক আর আলাদা মনে হয়। সেই সাথে বাচ্চাটা তার ভিতরে থাকার যে অনুভূতি সেটা কেউ রিচেল মিস করে, আর তাই এই আর্টিফিশিয়াল উম্বের মাধ্যমে বাচ্চা নেওয়ার সিদ্ধান্তে এখন তার কোথাও না কোথাও অনুশোচনা হচ্ছিল। এরপর তারা দুইজন বাচ্চাকে আরও ট্রেনিং দেওয়ার জন্য সেন্টারে আসে, আর সেখানে আসার পর তারা দেখে বাচ্চারা এখন আর হাতে কলমে নিজেরা লিখছে না, বরং তাদের হয়ে এআইকে লিখে দেওয়ার জন্য ইনস্ট্রাকশন দিচ্ছে।
এটা দেখে সেখানকার প্যারেন্টসরা অবাক হয়ে যায়। আসলে লিন্ডা তাদেরকে এখানে এনেছিল এটা দেখাতে যে যারা আর্টিফিশিয়াল উম্বের দ্বারা জন্ম নিয়েছে তারা সাধারণ বাচ্চা থেকে অনেক বেশি ইন্টেলিজেন্ট হয়। কিন্তু সেখানে তাকে একজন লিন্ডাকে প্রশ্ন করে, আমার ভাইয়ের বাচ্চাটা আর্টিফিশিয়াল উম্বের মাধ্যমে জন্ম নিয়েছে, কিন্তু সে কখনো স্বপ্ন দেখে না। লিন্ডা তখন বলে, এটা প্রোগ্রামের লিমিটেশনের কারণে হয়েছে, কিন্তু আমরা এটা খুব তাড়াতাড়ি ঠিক করে ফেলবো। রিচেল বাচ্চা নেওয়ার ব্যাপারে সঠিক ডিসিশন নিয়েছে কিনা সেটা ভেবে সে বেশ চিন্তায় চিন্তায় দিন কাটাচ্ছিল, আর এটা তার কাজের উপরে ইফেক্ট ফেলছিল। এদিকে বসের কাছে অলরেডি এআই রিপোর্ট পাঠিয়ে দেয় যে রিচেল অন্যমনস্ক হয়ে সময় নষ্ট করছে, সে ঠিকঠাক কাজ করছে না। একদিন এলভি তার বাচ্চাকে নিয়ে কলেজে আসে। ক্লাস শেষ হওয়ার পর তার একজন সিনিয়র এসে তাকে বলে, তুমি কলেজে এসে গ্রিন হাউস বানিয়েছ, সেটার কারণে অনেক টাকা খরচ হচ্ছে, তাই আমরা চিন্তা করছি এখানে আসল বাগানের পরিবর্তে গাছপালার হলোগ্রাম ব্যবহার করব। এটা শুনে রিচেল একটু রেগে যায়, কারণ সে কিছুতেই বুঝতে পারছিল না সব মানুষরা কেন প্রাকৃতিক জিনিসগুলোকে মুছে ফেলার জন্য এত ব্যস্ত। অন্যদিকে রিচেল তার বান্ধবীদের সাথে আলোচনা করে আর তাদেরকে বলতে থাকে, আমি কিছুতেই বুঝতে পারছি না এলভি বাচ্চার সাথে কানেক্ট করতে পারলেও আমি কেন পারছি না। তাই এবার তারা তিনজনেই সেই এআই থেরাপিস্টের কাছে আসে, কিন্তু এই ইমোশনলেস এআই সেটা বুঝতে না পেরে তাদেরকে বলে বাচ্চার থেরাপির জন্য তার পরের সাথে কানেক্ট করতে। উত্তর শুনে রিচেল আর এলভি দুজনেই এটা বুঝতে পারছিল যে এআই এর পক্ষে এই অনুভূতিগুলো বোঝা সম্ভব না, তাই তারা সেখান থেকে চলে আসে। এলভি তখন কানেকশনের জন্য পরের সাথে এলভিকে বেশি সময় কাটাতে পারে। এদিকে রিচেল বাচ্চাটাকে নিয়ে অফিসে আসে, কিন্তু তার খেয়াল ছিল না যে সে একটা পট ক্যারি করছে, তাই গেটের দরজার সাথে তার ধাক্কা লেগে যায়। তখন সিনিয়ররা তার দিকে এমনভাবে তাকায় যেন সে অনেক বড় ভুল করে ফেলেছে। কিছুক্ষণ পর তার বান্ধবী এলিস তার কাছে এসে বলে, হয়তো বাচ্চাটার পট তাকে ঘরে রেখে আসা উচিত। এটা বলেই সে রিচেলের পটটা নিয়ে একটা আলমারিতে রেখে দেয়, যেখানে বাকি ওয়ার্কারদের পটগুলো রাখা ছিল। এলিস রিচেলকে বলে, বস জানিয়েছে অফিসের কোনো ডিস্ট্রাক্টেড মায়ের প্রয়োজন নেই। রিচেল তখন বুঝতে পারে আসলে এখানে মানুষের কোনো ইমোশনের মূল্যায়ন করা হয় না। কিছুদিন পর তারা পরে চেক আপ করতে সেটাকে সেন্টারে নিয়ে আসে। একদিন রিচেল আবারও স্বপ্ন দেখে সে তার বাচ্চাটাকে কোলে নিয়ে সমুদ্রের মধ্যে হেঁটে বেড়াচ্ছে, আর তখন সে বুঝতে পারে আসলে বাচ্চার সাথে কানেক্ট করার জন্যই তাকে প্রকৃতিকে আপন করে নিতে হবে। অনেক বছর ধরে এআই নিয়ে কাজ করার কারণে সে মানুষের স্বাভাবিক ইমোশন ভুলে গেছে বলতে গেলে। তখন রিচেল বাড়ির ভেতরে এলভির তৈরি করা ছোট্ট গ্রিন হাউসে সে তার গাছ আর মাটিগুলোর গন্ধ নিতে থাকে। সে নিজেকে প্রকৃতির কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করে, এমনকি সে বাগান থেকে একটা গাছ নিয়ে তাদের ঘরের ভেতরে রেখে দেয়, আর এটা দেখে এলভি বেশ খুশি হয়। অন্যদিকে অফিস আসার পর রিচেলের বস তাকে জিজ্ঞাসা করে, তোমার প্রোডাক্টিভিটি আগে থেকে কেন লো হচ্ছে? সেই সাথে তার বস আরও বলে, আমরা জানি তুমি মা হওয়ার অনুভূতির ভেতর দিয়ে যাচ্ছ, কিন্তু বাচ্চার জন্য কাজের মধ্যে কোনো ডিস্ট্র্যাকশন অ্যালাও না। তার বসের এই কথাগুলো থেকে রিচেল পরিষ্কার বুঝতে পারে সে যাই করুক না কেন তার বস কখনোই স্যাটিসফাইড হবে না, কারণ তারা অফিসে শুধুমাত্র মানুষরূপের রোবট চায়, যাদের পার্সোনাল কোনো জীবনই থাকবে না। এভাবে দেখতে দেখতে 8 মাস পার হয়ে যায়, আর বাচ্চার সাথে আরও কিছুটা টাইম কাটানোর জন্য তারা পটটাকে বাড়িতে নিয়ে যাওয়ার রিকোয়েস্ট করে, কিন্তু তখন লিন্ডা জানায় এটা পসিবল না, কারণ এরপর থেকে বাচ্চার নিউরো এনহ্যান্সমেন্ট ট্রেনিং শুরু হবে, যেখানে বাচ্চার ব্রেন থেকে ডাটা কালেক্ট করে তাদের রিচার্জে ইউজ করা হবে। রিচেল তখন এটা শুনে বলে, এমন কোনো ট্রেনিংয়ের জন্য তো আমরা পারমিশন দেইনি। তখন লিন্ডা বলে, এই সব কিছুই কন্ট্রাক্টে লেখা ছিল, কিন্তু সবটা না পড়ার জন্য টার্মস অ্যান্ড পলিসিগুলো আপনারা মিস করে গেছেন, তাই এখন পট নিয়ে যাওয়া যাবে না। এমনকি লিন্ডা বাচ্চার ডেলিভারি ডেট 3 সপ্তাহ এগিয়ে দেয়, কারণ আরও অনেকেই সিরিয়াল আছে পরের জন্য, আর তাই না চাইতেও তাদেরকে কোম্পানির এই ডিলে রাজি হতে হয়। রিচেল তখন বুঝতে পারে আসলে প্রমোশনের নামে তাকে এই আর্টিফিশিয়াল প্রেগনেন্সি সেন্টারে জড়িয়ে ফেলা একটা ট্র্যাপ ছিল, কারণ এতে সরকার থেকে শুরু করে বেশ কয়েকটা কোম্পানির টাকা এবং ডাটা হাতিয়ে নিতে পারছে। কিন্তু এলভি তাতেও হার মানে না, সে লুকিয়ে আবার সেন্টারে যায় আর তার বাচ্চার পট নিয়ে সেখান থেকে চলে আসে। তারা দুজনেই আবার তাদের বাচ্চাকে ফিরে পেয়ে অনেক খুশি। রিচেল সেদিন রাতে আবার স্বপ্ন দেখে সে একটা সুপারমার্কেট থেকে বাচ্চা কিনেছে, যেখানে অফার চলছে, একজনের প্রাইসে 2টা বাচ্চা পাওয়া যাবে। আসলে প্রযুক্তি এমনভাবে আগাচ্ছে, এমনটা হওয়া অস্বাভাবিক কিছু না। হয়তো কোনো একদিন আপনার কাছে টাকা থাকবে, আপনি দোকানে গিয়ে বাচ্চা কিনে আনবেন। তাই পরদিন সকাল হতেই রিচেল তার জামা কাপড় প্যাক করতে শুরু করে, আর সে এলভিকে জানায় সেই প্রযুক্তির জঙ্গলে তার বাচ্চাকে মানুষ করতে চায় না, সে চায় তার বাচ্চা প্রকৃতির মাঝে বড় হোক, তাই সে তাদের দেশের বাড়িতেই শিফট হতে চায়। এলভি তো এটা শুনে অনেক খুশি, কিন্তু তারপরেও এলভি লিন্ডার সাথে দেখা করতে আসে, আর সে বলে, আমি তোমাকে বেশি টাকা দেব, কিন্তু বাচ্চার জন্ম স্বাভাবিক সময়ে হতে দিতে হবে, 3 সপ্তাহ আগানো যাবে না। আর সেই সাথে পটটাকেও আমরা সাথে নিয়ে যেতে চাই, কারণ আমরা চাই আমাদের বাচ্চার ডেলিভারি বাড়িতেই হোক।
কিন্তু এত কিছু শুনেও লিন্ডা বলে এই পট কোম্পানির সম্পত্তি, তাই আমি চাইলেও তোমাকে এটা দিতে পারবো না। আর তাই বাধ্য হয়ে এবার তারা সিদ্ধান্ত নেয় সেন্টারে না জানিয়ে তারা পট নিয়ে বাড়িতে চলে আসবে। এরপর একটা লম্বা প্রাকৃতিক জার্নি করে তারা গ্রামের বাড়িতে চলে আসে, আর সেখানে এসে তাদের একসাথে অনেক ভালো ভালো মুহূর্ত কাটতে শুরু করে। দুজনই দুজনকে সময় দিতে পারছে, এমনকি রিচেলও এখানে আসার পর তার বাচ্চার সাথে কানেকশন তৈরি করতে পেরেছে। আর এভাবেই 9 মাসের বাকি দিনগুলো কেটে যায়। একদিন দেখা যায় বাচ্চাটা আপসাইড ডাউন হয়ে গেছে, অর্থাৎ যে কোনো সময় এবার ডেলিভারি হতে পারে। তাই তারা দুজনেই অনেক খুশি। কিন্তু হঠাৎ করেই সেদিন রাতে ক্যাপসুলটার সিস্টেম বন্ধ হয়ে যায়। এটা দেখে তারা দুজনেই অনেক চিন্তায় পড়ে যায়। রিচেল অনেক বেশি ভয় পেতে শুরু করে যে খারাপ কিছু ঘটবে না তো আবার। তখন এলভি জানায় ক্যাপসুলটা 2 দিন বিনা এনার্জি ছাড়াও চলতে পারে, আর এটা অনেক সময়, কারণ তার আগেই আমাদের বাচ্চার জন্ম নিয়ে নেবে। তারপরেও মন কিছুতেই মানছিল না। পরদিন রাতে ক্যাপসুলটা বিপ করতে থাকে। তারা বুঝতে পারে ডেলিভারির সময় হয়ে গেছে, কিন্তু ক্যাপসুলটা ওপেন করার জন্য যে কোডের প্রয়োজন সেটা তাদের মনে পড়ছিল না। তো আর কোনো উপায় খুঁজে না পেয়ে এলভি তখন ক্যাপসুলের উপরের ভাগটা খুব সাবধানে ভেঙে বাচ্চাটা বের করে আনে। বাচ্চাটাকে দেখে তাদের দুইজনের মন খুশিতে ভরে যায়। বাচ্চাটা একদমই সুস্থ ছিল, আর তারা সিদ্ধান্ত নেয় তাদের বাচ্চাকেও তারা কোনো ধরনের উন্নতি প্রযুক্তি ছাড়াই ন্যাচারাল পরিবেশেই বড় করবে, যেমনভাবে তারা বড় হয়েছিল। কিছুদিন পর রিচেল সেই পটটা প্রেগনেন্সি সেন্টারে কুরিয়ার করে ফিরিয়ে দেয়। অনেকদিন পর তাদের পরিবার পূর্ণতা পেয়েছে, আর সেই সাথে প্রযুক্তির জাল থেকে ছাড়া পেয়ে তারা প্রকৃতির সাথে মেশার সুযোগও পেয়েছে। আর ঠিক এমন একটা দৃশ্য দেখিয়ে গল্পটাও এখানে শেষ হয়ে যায়। তো আপনাদের কাছে গল্পটা কেমন লাগলো? হয়তো এখন এমন বিষয় না ঘটলেও আমার মনে হয় এই গল্পের ঘটনাগুলো ঘটতে আর বেশি দেরি নেই। হয়তো ভবিষ্যতে এমন দিন আসবে যখন আমরা দেখব মানুষ কষ্ট কমাতে বাচ্চা জন্ম দেওয়ার এরকম কোনো প্রযুক্তি নিয়ে হাজির হয়েছে। তো আপনাদের কি মনে হয় কমেন্ট করে আমাকে জানাতে পারেন।